একটা ছোট্ট গ্রামে হঠাৎ করে একটি শিশু নিখোঁজ হয়ে যায়। 3 দিনের মধ্যে যা যা ঘটে তাতে শুধু একটি পরিবারই নয়, পুরো শহরের সবার জীবন বদলে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সত্যটা সবসময় তাদের চোখের সামনে লুকিয়েছিল। আজকের গল্পটি শুধু একটি নিখোঁজ শিশুকে ঘিরে নয়, এটা এমন একটি ভুলের গল্প যা একজন নির্দোষ ছেলেকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে বেঁচে থাকা এক মানুষের হৃদয় বিদারক গল্প, 3 Days and a Life মুভিটি। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের সিনেমার এক্সপ্লেনেশন। গল্পের শুরুটা হয় 1999 সালে 25শে ডিসেম্বর, বেলজিয়ামের ওলে নামে একটি ছোট্ট শহর থেকে। ক্রিসমাসের দিন হঠাৎ করে খবর আসে একটি শিশু নিখোঁজ। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু অপহরণের কোনো চিহ্নই নেই। পুলিশ কর্মকর্তারা ধারণা করেন শিশুটি হয়তো ভুল করে জঙ্গলে চলে গেছে। তাই তারা ওলে বাসিন্দাদের একত্রিত করে ঘোষণা করেন, আমরা উত্তর দিক থেকে জঙ্গল থেকে খোঁজা শুরু করব। আগামীকাল থেকে সিভিল প্রোটেকশন সার্ভিসের লোকেরাও আমাদের সঙ্গে থাকবে। যদি কেউ শিশুটিকে অসুস্থ বা আহত অবস্থায় পান, তবে দয়া করে স্পর্শ করবেন না, কারণ তার হাইপোথার্মিয়া হওয়ার ঝুঁকি থাকবে। এই পুরো ঘটনার মূল সূত্র জানতে হলে আমাদের যেতে হবে কয়েকদিন পেছনে। 22শে ডিসেম্বর 1999 সাল। আমরা দেখি 12 বছর বয়সী আন্তনিকে। সে আর তার মা থাকেন, আর তার মা চাকরি করে, তাই তাকে দুপুর 4টায় কাজে যেতে হয়। আজ তার সাপ্তাহিক ছুটি, তাই আন্তনি ডাক্তার হাওয়ার্ডের কাছে যাচ্ছিল। বাড়ি থেকে বের হতেই তার বন্ধু এমলি আসে। এমলি যাচ্ছিল মিস অ্যানের কাছে। অ্যান্টনি বরাবরের মতোই এমলির কালো সাদা কুকুরটির সঙ্গে খেলতে শুরু করে। সে বল ছুড়ছে, আর কুকুরটি বারবার তা কুড়িয়ে আনছে। তারা যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন এমলির মা এসে তাকে ডাকে, বলে, তোমার বাবা লাঞ্চ বক্স নিয়ে যেতে ভুলে গেছেন, তুমি ছোট্ট ভাই রেমিকেও সাথে নিয়ে যাও। তুমি এমলির সাথে মিস অ্যানির কাছে যাবে, আর রেমি বাবার ফ্যাক্টরিতে টিফিন দিতে যাবে। 3 জন একসাথেই বের হয়। রেমি, যার বয়স 6.5 বছর, খুবই মিষ্টি একটি ছেলে। সে অ্যান্টনির বিজ্ঞান বই পড়তে পড়তে হাঁটে, কারণ বইগুলো তার কাছে খুবই আকর্ষণীয় লাগে। কিছু দূর যাওয়ার পর এমলি মিস অ্যানির বাড়িতে চলে যায়। এরপর অ্যান্টনি, রেমি এবং কুকুরটি এগিয়ে যেতে থাকে। পথে অ্যান্টনি রেমিকে বিজ্ঞানের মজার মজার জিনিস শেখায়। দ্রুতই তারা ডাক্তার হাওয়ার্ডের ক্লিনিকে পৌঁছে যায়। ডাক্তার অবাক হন, অ্যান্টনি এত তাড়াতাড়ি তার বইগুলো পড়ে শেষ করে ফেলেছে। তিনি অ্যান্টনিকে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আরও একটি বই দেন, সাথে একটি বক্সও দেন। বলেন, এটা তোমার জন্য উপহার, ক্রিসমাসের দিন খোলো। এরপর অ্যান্টনি ও রেমি এগিয়ে যায় রেমির বাবার ফ্যাক্টরির দিকে, যেখানে ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি বিক্রি করার কথা বলছেন, কারণ এটি লোকসানে চলছে। কিন্তু রেমির বাবা মাইকেল এর বিরোধিতা করছে। রেমি লাঞ্চ বক্স দিতে গেলে তার বক্সটি তার হাত থেকে প্রায় ছিনিয়েই নেয় এবং রেমিকে অপমান করে চলে যেতে বলে। অ্যান্টনি রেমিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই ছোট্ট রেমি অ্যান্টনিকে এক দারুণ কষ্টের কথা বলে। সে বলে, তোমার বাবা মারা গেছেন, তাই হয়তো তোমার ভালো হয়েছে। ইচ্ছে করে আমার বাবাকেও যদি মারা যেত, দেখলে না ওরা আমার সাথে কেমন ব্যবহার করছিল। ওরা সবসময় আমাকে বকাঝকা করে। অ্যান্টনি তাকে বোঝায়, আহা, এমন কথা বলতে নেই। এরপর সে রেমিকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে জঙ্গলে যাবে, কিন্তু এটা গোপন রাখতে হবে, তোমার বোনকেও বলবে না। রেমি রাজি হয়ে যায়। অ্যান্টনি রেমিকে নিয়ে দোকানে যায় কিছু খাবার আর পানীয় কিনতে। সেখানে তার সাথে দেখা হয় থিও আর তার এক বন্ধুর সঙ্গে। থিও অ্যান্টনিকে চেনে, ছোট্ট শহর হওয়ায় প্রায় সবাই সবাইকে চেনে। তারা কিছুক্ষণ কথা বলে, তারপর থিও তার স্কুটারে করে চলে যায়। অ্যান্টনি খাবার নিয়ে রেমিকে সঙ্গে করে জঙ্গলে যায়। সেখানে কাঠ দিয়ে অ্যান্টনি নিজের জন্য একটা ছোট্ট গোপন আস্তানা বানিয়েছে, যার নাম দিয়েছে কেভিন। সেখানে বসে তারা মজা করে খায় এবং কাঠ খেলে। রেমি জিজ্ঞাসা করে, তুমি এমলিকে কেভিন কখন দেখাবে? অ্যান্টনি বলে, কাল। রেমি তখন বলে, আমিও আসতে পারি? অ্যান্টনি জানায়, না না, আমি এমলির সাথে একটু একা সময় কাটাতে চাই। রেমি মন খারাপ করে। আমরা বুঝতে পারি অ্যান্টনি এমলিকে পছন্দ করে। কিছুক্ষণ পর অ্যান্টনি রেমিকে তাদের বাড়ির সামনে পৌঁছে দেয়। তখনই তার চোখ পড়ে এমলির বাড়ির বাইরে। সেখানে থিওর স্কুটারটি দাঁড়ানো। সে ভেতরে গিয়ে যা দেখে তাতে তার হৃদয়ে আঘাত লাগে। বাগানে থিও এমলিকে চুমু খাচ্ছে। অ্যান্টনির মন ভেঙে যায়। সে কাঁদতে কাঁদতে দ্রুত দৌড়ে চলে যায়। সে সোজা নিজের বাড়িতে চলে আসে এবং তালা খোলার চেষ্টা করে। কুকুরটি তখনও অ্যান্টনির সঙ্গেই ছিল।
কুকুরটি আবার বল নিয়ে খেলার জন্য তাকে ডাকতে থাকে। বিরক্ত হয়ে অ্যান্থনি না তাকিয়েই বলটা বাইরে ছুঁড়ে ফেলে। কুকুরটি বলটি আনতে দৌড়ে বাইরে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পাশের বাড়ির ফ্রেডরিক্সের গাড়ির নিচে চলে আসে। প্রতিবেশী এক মহিলা সেখানে চলে আসে। অ্যান্থনি সেই মহিলা এবং ফ্রেডরিক্স শেষবারের মতো কুকুরটিকে শ্বাস নিতে দেখে। র্যামির বাবা মাইকেলও সেই দৃশ্য দেখেন। ফ্রেডরিক্স যখন ব্যাখ্যা দিতে শুরু করে যে কুকুরটি হঠাৎ তার গাড়ির সামনে চলে এসেছিল, তিনি ইচ্ছা করে মারেননি, কিন্তু মাইকেল হঠাৎ নিচের ঘরে গিয়ে রাইফেল নিয়ে চলে আসে। সবাই তখন ভয় পায়। সবাই ভাবে ফ্রেডরিক্সের আজ রক্ষা নেই, কিন্তু মাইকেল সবাইকে অবাক করে দিয়ে নিজের কুকুরকে গুলি করে পুরোপুরি মেরে ফেলে এবং কালো প্লাস্টিকে লাশটি ভরে দেয়। সবাই তো হতবাক। রাতে যখন অ্যান্থনির মা কাজ থেকে ফেরেন, দেখেন অ্যান্থনি খাবার টেবিলে বসে বল নিয়ে নাড়াচাড়া করছে। মায়ের মনে হয় অ্যান্থনি হয়তো অসুস্থ। তিনি তাকে বিশ্রাম নিতে বলেন। পরের দিন সকালে অ্যান্থনি ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে দেখে আবর্জনা সংগ্রহকারীরা সব আবর্জনার সাথে কুকুরের লাশ করা সেই ব্যাগটিও তুলে নিয়ে যাচ্ছে। তারা চলে যাওয়ার পর এমনি আর থিও একসাথে রাস্তা পার হতে দেখে। প্রিয় কুকুরের মৃত্যু এবং এমলির সাথে থিওর সম্পর্ক, এই দুইটি কষ্ট অ্যান্থনিকে খুব যন্ত্রণা দিচ্ছিল। আজ অ্যান্থনির এমলিকে জঙ্গলে তার কেবিন দেখানোর কথা ছিল, কিন্তু এমলি এখন অন্য কারোর সাথে ঘুরছে। দুঃখে অ্যান্থনি একা জঙ্গলে চলে যায় এবং নিজের হাতে বানানো সেই কেবিনটি ভেঙে ফেলে। অ্যান্থনি যখন কেবিন ভাঙছে, রেমিও তাকে দেখে ফেলে। সেও তার পিছু পিছু চলে আসে, বলে, এটা তুমি কি করছো? এখানে তো আমরা খেলতাম, ভাঙছো কেন? অ্যান্থনি রাগে বলে, তোমার কাজ তুমি করো, এখান থেকে চলে যাও, এবং র্যামের দিকে একটি লাঠি ছুঁড়ে মারে। কিন্তু দুর্ভাগ্যবশত লাঠিটি রেমির মাথায় লাগে এবং সে পাশে পাথরের উপর পড়ে যায়। রেমির মাথায় খুব গুরুতর আঘাত লাগে। সে আর কোনো নড়াচড়া করে না। অ্যান্থনি তাকে ধাক্কা দেয়, কিন্তু সে ওঠে না। অ্যান্থনি তার গলার পালস চেক করে, তা বন্ধ, মানে রেমি মারা গেছে। ভয়ে অ্যান্থনি কাঁদতে কাঁদতে পালাতে শুরু করে, কিন্তু পরক্ষণেই ভাবে এভাবে পালালে সে সহজেই ধরা পড়ে যাবে। তাই সে ফিরে আসে। রেমির লাশ তুলে নিয়ে গিয়ে দুই পাথরের মাঝখানে একটা ফাটলে ফেলে দেয়। ফাটলটি বেশ গভীর এবং অন্ধকার ছিল। বাইরে থেকে কেউ দেখলেও বুঝতে পারবে না যে ভেতরে কিছু পড়ে আছে। এরপর সে লুকিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। জঙ্গলের রাস্তা পার হওয়ার সময় সে মিস্টার কোয়ালকির ভ্যান পার হতে দেখে, আর বাড়ির কাছে এসে থিওকে স্কুটারে করে কোথাও যেতে দেখে। অ্যান্থনি ভাবে তাকে কেউ দেখেনি। বাড়ি পৌঁছে সে লক্ষ্য করে তার জ্যাকেটটা একটু ছিঁড়ে গেছে এবং ঘড়িটাও কোথাও পড়ে গেছে। ইতিমধ্যে র্যামিকে খুঁজে না পেয়ে তার বাবা মা উদ্গ্রীব হয়ে পড়েন। তারা অ্যান্থনিকে খুঁজতে বের হন, এই ভেবে যে সে হয়তো অ্যান্থনির সঙ্গেই আছে। থিও স্কুটারে করে র্যামিকে খুঁজছিল। র্যামির মা থিওকে অ্যান্থনির সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে, আমি ওকে বাড়ি ফেরার পথে দেখেছি, অর্থাৎ অ্যান্থনি থিওর চোখে পড়েছে। র্যামির মা অ্যান্থনির বাড়িতে এসে র্যামি সম্পর্কে জিজ্ঞাসা করে এবং সে মিথ্যা বলে না, আমি তো দেখিনি। এরপর তিনি বলেন, তুমি কি একবার র্যামির বাবাকে ফ্যাক্টরিতে গিয়ে ডাকতে পারবে? তিনি আন্দোলন করছেন। অ্যান্থনি তখন সিঁড়িতে ঝোলানো তার ছেঁড়া জ্যাকেটটি দেখে। সে জ্যাকেটটি না পরেই বাইরে চলে যায়, যাতে কেউ জিজ্ঞাসা করতে না পারে যে তোমার জ্যাকেটটি ছিল কী করে। বাইরে বেশ ঠান্ডা সত্ত্বেও সে গরম কাপড় পরে না। কিছুক্ষণ পর বাড়ি ফিরে অ্যান্থনি তার ছেঁড়া জ্যাকেট নিজের বিছানার নিচে লুকিয়ে রাখে। তখনও সে পুলিশ আর সাইরেনের আওয়াজ শুনতে পায়, অর্থাৎ র্যামির বাবা পুলিশকে ডেকেছে। অ্যান্থনির বুক তখন ধড়ফড় করছে। পরের দিনেও র্যামির কোনো খোঁজ মেলে না। টিভিতে র্যামির খোঁজ পাওয়ার জন্য খবর দেখানো হয়। অ্যান্থনি তার মায়ের সাথে বসে সেই খবরও দেখে। মা তাকে সান্ত্বনা দেন, চিন্তা করো না, র্যামি বাসায় ফিরবে। মার্টিনের ছেলেটাও তো এভাবে হারিয়ে গিয়েছিল। পরে থেকে বাড়ির লন্ড্রির বাস্কেটে ঘুমাতে দেখা গিয়েছিল। পরের দিন পুলিশ অ্যান্থনিকে জিজ্ঞাসাবাদ করেন। তারা জিজ্ঞাসা করে, র্যামির মা বলেছে র্যামি সেদিন বাগানে খেলছিল, তুমি কি তাকে দেখেছিলে? অ্যান্থনি মিথ্যা বলে আমি দেখিনি, তবে সে খেলছিল না, বরং রাস্তায় যেখানে তার বাবা কুকুরটাকে গুলি করেছিল সেদিকে তাকিয়েছিল। এই কথা শুনে পুলিশ অবাক হয়ে যায়, কারণ তারা কুকুরের মৃত্যু সম্পর্কে জানতই না। এরপর পুলিশ মাইকেলকে কুকুরের মৃত্যুর কথা জিজ্ঞাসা করে। মাইকেল সত্যিটা বলে যে এটা একটা দুর্ঘটনা ছিল। তিনি কুকুরকে যন্ত্রণায় থাকতে দেখতে পারেননি, তাই গুলি করে তাকে একবারে মুক্ত করে দিয়েছিলেন। অফিসার বলে, শহরের মধ্যে রাইফেল ব্যবহার করা অবৈধ। মাইকেল বলে, আপনারা এখন আমার ছেলেকে খুঁজুন, বাকি সব পরে দেখা যাবে। কুকুর তো মরেছে,
কিন্তু আমার ছেলে যেন বেঁচে থাকে। অফিসার মাইকেলকে আরও জিজ্ঞাসাবাদ করে, আপনি বলেছেন 9:15 ফ্যাক্টরির দিকে আপনি রওনা করেছেন। ফ্যাক্টরি মাত্র 15 মিনিটের দূরত্বে, কিন্তু ফ্যাক্টরির কর্মীরা বলেছে আপনি 10টায় সেখানে পৌঁছালেন। এই 45 মিনিট আপনি কোথায় ছিলেন? মাইকেল বলে, ঠিক মনে নেই, হয়তো কফি খেতে কোথাও নেমেছিলাম। অফিসার বলেন, আমরা লোকজনকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ আপনাকে কোনো কফি শপে দেখেনি। পুলিশ মাইকেলকে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়, কারণ তাদের সন্দেহ হয় যে বাবা হয়তো রেমির সাথে কিছু ভুল করেছে। পুলিশ নদীর ধারেও রেমির মৃতদেহ খোঁজে, কিন্তু কোনো লাভ হয় না। পরে মাইকেলকেও ছেড়ে দেওয়া হয়, কারণ একজন গ্যাস ট্যাঙ্কের লোক সাক্ষী দেয় সে সেদিন মাইকেলের সাথে কথা বলছিল। একই দিন দুপুরে অ্যান্থনির মা এসে জানায় পুলিশ মিস্টার কোয়ালসিকে গ্রেফতার করেছে, কারণ রেমি নিখোঁজ হওয়ার সময় তার ভ্যান জঙ্গলের কাছে দেখা গিয়েছিল। মিস্টার কোয়ালসের কেউ নন, তিনি অ্যান্থনির মায়ের বস। রাতে অ্যান্থনি তার মায়ের সঙ্গে ক্রিসমাসের জন্য চার্চে যাওয়ার সময় দেখেন কিছু মহিলা মিস্টার কোয়ালসি সম্পর্কে আলোচনা করছে। অ্যান্থনির মা বলেন, পুলিশ তার বাড়ি ও দোকান সব তল্লাশি করেছে, কিন্তু রেমি নিখোঁজ হওয়ার কোনো প্রমাণ পায়নি। অন্য মহিলারা বলেন, পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করেছিল সেই সময় সে জঙ্গলে কি করছিল, তখন সে কোনো উত্তর দেয়নি, অর্থাৎ সে কিছু লুকাচ্ছে। এরপর সবাই গির্জায় যায়। সেখানে মাইকেলের মানসিক অবস্থাও খারাপ হয়। তিনি সবাইকে চড় মারতে শুরু করেন এবং বলেন, আমার ছেলে হারিয়েছে আর তোমরা এসে প্রার্থনা করছো। তখন ফাদার বলেন, কাল আমরা সবাই টাউন হলে যাব এবং পুলিশের সাথে মিলে র্যামিকে খুঁজব। সবাই বাড়ি ফেরে। অ্যান্থনির মা তাকে এটি উপহার দেন। অ্যান্থনিও তার মার জন্য উপহার বের করে। সে ডাক্তার হাওয়ার্ডের দেওয়া সে বক্সটিও খোলে, যা ক্রিসমাসের দিন খোলার কথা ছিল। ভেতরে ছিল একটি পুতুলের কঙ্কাল। অ্যান্থনি ডাক্তার হাওয়ার্ডের মতো ডাক্তার হতে চেয়েছিল। পরের দিন 25শে ডিসেম্বর। ছবির শুরুটা যেখান থেকে শুরু হয়েছিল, বলে বাসিন্দারা টাউন হলের বাইরে সমবেত হয়ে পুলিশকে র্যামিকে খুঁজতে সাহায্য করার কথা বলে। পুলিশ শিশুদের এই কাজে জড়াতে চায় না। বড়রা যখন জঙ্গলে চলে যায়, তখন শিশুরাও লুকিয়ে লুকিয়ে তাদের পিছু নেয়। সেখানে থিও অ্যান্থনিকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি র্যামির বাবাকে কুকুর মারতে দেখেছিলে? অ্যান্থনি বলে, হ্যাঁ। থিও বলে, ভালো হলো সে মরেছে, কুকুরটা একদম বাজে ছিল। এই কথা শুনে অ্যান্থনির রাগ বাড়ে এবং সে থিওর সাথে মারামারি শুরু করে দেয়। অন্য বন্ধুরা তাদেরকে থামায়। রাত হয়ে যাওয়ায় সেদিনকার মতো খোঁজাখুঁজি বন্ধ হয়। বাড়ি ফিরে অ্যান্থনি কাঁদতে কাঁদতে তার মায়ের অনেকগুলো ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। র্যামির মৃত্যু এবং সেই ঘটনার জন্য নিজেকে অপরাধ বোধ করে তাকে খুব কষ্ট দিচ্ছিল। কিন্তু না, তার মৃত্যু আসে না। ওয়াশরুমের বেসিংয়ে ওষুধের প্যাকেট দেখে অ্যান্থনির মা ডাক্তার ডাকেন এবং অ্যান্থনি বেঁচে যায়। ডাক্তারও মনে করেন প্রতিবেশীর ছেলে হারানোর শোকেই অ্যান্থনি এমন কাজ করেছে। কিছুক্ষণ পর অ্যান্থনির ঘুম ভাঙে। সে দেখে তার মা তার ছেঁড়া জ্যাকেটে সেলাই করছে। অ্যান্থনি তো খুব ভয় পেয়ে যায়। এরপর শুরু হয় এক ভয়াবহ ঝড়, যা সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। অনেকের ঘর ভেঙে যায়, বন জঙ্গলও ধ্বংস হয়ে যায়। অ্যান্থনি ও তার মাও খুব ক্ষতিগ্রস্ত হন। এই ঝড়ে এতটাই ক্ষতি হয় যে এলাকার মানুষ নিজেদের জীবন গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে তারা র্যামির কথা বলতে বসে। তাছাড়া জঙ্গলেও অনেক গাছ পড়ে থাকায় কেউ আর সেখানে যাওয়ার কথাই ভাবেনি। এবার গল্প 15 বছর এগিয়ে যায়। ক্রিসমাসের সময় অ্যান্থনি পড়াশোনা শেষ করে ডাক্তার হিসেবে লাইসেন্স নিয়ে শহরে ফেরে। সে 1 মাস মায়ের সাথে কাটিয়ে মিশরে চলে যাবে। ডাক্তার হাওয়ার্ড এখন বড় হয়ে গেছে এবং অবসর নেওয়ার কথা ভাবছেন, কিন্তু ক্লিনিকের কোনো ক্রেতা পাচ্ছিলেন না। ক্রিসমাস পার্টিতে সবাই অ্যান্থনিকে ধরে বলে, ডাক্তার হাওয়ার্ডের জায়গা তুমি নাও। অ্যান্থনি বলে, না না, আমার এখনও পৃথিবী ঘুরে দেখার ইচ্ছে আছে। এই পার্টিতে দেখা হয় ছোটবেলার ভালোবাসা এমলির সাথে। কথার মাঝখানে অ্যান্থনি থিওর কথা জিজ্ঞাসা করে। এমলি জানায় সে ছিল 1 নম্বরের বাজে ছেলে। তার সাথে ডেট করা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমাদের সম্পর্ক কয়েক মাসই শেষ হয়ে গিয়েছিল। আমার এখন জেমের সাথে বিয়ে হয়েছে। অ্যান্থনি বলে, ছোটবেলায় তুমি আমার ক্রাশ ছিলে, আমি শুধু একটা সুযোগ খুঁজতাম। এমলি হেসে বলে, ঠিক আছে, আমিও তোমাকে পছন্দ করতাম। একদিন অ্যান্থনির মা বাড়ি না থাকায় সে এমলিকে ডেকে নেয় এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তারা যখন ঘনিষ্ঠ অবস্থায়, তখনই অ্যান্থনির মা বাড়িতে ফিরে আসে। অ্যান্থনি বলে, আমি নিজে যাচ্ছি, মাকে রান্নাঘরে ভুলিয়ে রাখবো, তুমি এই ফাঁকে চলে যেও। এমলিও তাই করে। অ্যান্থনি শহরে কয়েকদিন কাটানোর পর জানতে পারে যে কাঠের ফ্যাক্টরি বন্ধ হয়েছিল সেটা আবার চালু হয়েছে।
মালিক জঙ্গল থেকে অনেক গাছ কাটানোর ব্যবস্থা করেছে। এটা শুনে অ্যান্থনি অনেক ভয় পেয়ে যায়। 15 বছর আগে যে গোপন কথা সেটা না সবার সামনে চলে আসে। তাই সে রাতে চুপি চুপি টর্চ, গ্লাভস আর কিছু জিনিস নিয়ে জঙ্গলে যায়। সে সেই ফাটলের কাছে যায় যেখানে র্যামের লাশ ফেলেছিল। কিন্তু যখন সে র্যামির কঙ্কাল খুঁজতে শুরু করে তখনই সে দেখে ফ্যাক্টরির কর্মীরা রয়েছে। তারা গাছ কাটার মেশিন পাহারা দিচ্ছিল। তখন অ্যান্থনি দ্রুত সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে। পরের দিন সকালে অ্যান্থনি ঘুম থেকে উঠে দেখে তার মা কাঁদছেন। জিজ্ঞাসা করলে মা জানায় র্যামিকে খুঁজে পাওয়া গেছে। অ্যান্থনি যেন পাথর হয়ে যায়। শীঘ্রই ময়নাতদন্তের রিপোর্ট আসে। পুলিশ জানায় র্যামির মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছে। তার মাথায় ডাল বা কোনো ভোঁতা জিনিস দিয়ে মারা হয়েছে, তবে তার সাথে কোনো যৌন হয়রানি হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো র্যামির কঙ্কালের কাছে এমন একটা চুল পাওয়া যায় যা তার নয়। ডিএনএ রিপোর্ট নিশ্চিত করে চুলটি একজন মানুষের। পুলিশ মিস্টার কোয়ালকে ডিএনএ মিলিয়েছে, কিন্তু তা মেলেনি। র্যামির বাবা মাইকেল পুলিশকে অনুরোধ করেন ওলের সব লোকে ডিএনএ পরীক্ষা করা হোক। পুলিশ কর্মকর্তারা জানান চুলের ডিএনএ তারা ভালো করে সংরক্ষণ করে রাখবে। আজ হোক বা কাল আসল অপরাধী ধরা পড়বেই। অ্যান্থনি তো এমনিতেই চিন্তিত ছিল। এর মধ্যে এমনি তাকে আরও একটি খবর দেয়, সে অ্যান্থনির বাচ্চার মা হতে চলেছে। অ্যান্থনি তো অবাক হয়ে যায়, বলে তুমি নিশ্চিত যে এটা আমার সন্তান? এমলি জানায় সে তার স্বামীর সাথে অনেক বছর ধরে চেষ্টা করেও সন্তান ধারণ করতে পারেনি, তাই এটা নিশ্চিত এটা তারই সন্তান। অ্যান্থনি যখন গর্ভপাতের কথা বলে এমলি তখন রেগে গিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো জেরেমকে ছাড়ার কথা ভাবছি, আর আমাদের এখন বাচ্চা হবে, তাই আমাদের বিয়ে করতে হবে। এমলি হুমকি দেয় যদি তুমি রাজি না হও আমি পুলিশের কাছে যাব। ডিএনএ টেস্ট করে প্রমাণ করব এই সন্তানের বাবা তুমি, আর তোমাকে সব দায়িত্ব নিতে হবে। না হলে আমি এখানে তোমার বাচ্চার সঙ্গে থাকবো, আর ওলের সবাই জানবে তুমি নিজের সন্তানকে গ্রহণ করতে চাও না। তখন তোমার মায়ের এখানে থাকা কত কঠিন হবে তা একবার ভেবে দেখো। তিনি তো এই শহর ছেড়ে যেতে চান না। এই কথাগুলো শুনে অ্যান্থনি তো খুবই চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই রাতেই ডাক্তার হাওয়ার্ড অ্যান্থনির সাথে দেখা করে। এত বছর পর তিনি বলেন আমি জানি তুমি রেমির সঙ্গে কিছু ভুল করেছিলে। 15 বছর আগে তুমি যখন আত্মহত্যা করার চেষ্টা করেছিলে তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু সেই রাতে এত ঝড় বৃষ্টি হলো যে সব কিছু একবারে এলোমেলো হয়ে গেল। তাই সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর তুমিও শহরে চলে গেলে। ডাক্তার জানান তিনি এই বিষয়ে পুলিশের কাছে একটি চিঠিও লিখেছেন, যা কাল পোস্ট করবেন। ডাক্তার হাওয়ার্ড চলে যাওয়ার পর অ্যান্থনি তার ক্লিনিকে যায় এবং বলে আপনি যদি চিঠিটা পুলিশকে না দেন আমি আপনার ক্লিনিক কিনে নেব। অ্যান্থনি মনে করে এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু একদিন তার ক্লিনিকে আসেন মিস্টার কোয়ালকি। তিনি অ্যান্থনিকে একটি খাম দিয়ে বলেন লোকজন আমাকে র্যামের খুনি ভেবেছিল, আর আমাকে চুপ থাকতে হয়েছিল কারণ আমি বাধ্য ছিলাম। আসলে তুমি জানো আমি সেদিন তোমাকে জঙ্গলে ছুটতে দেখেছিলাম। আমি ভ্যান থামিয়ে দেখতে চেয়েছিলাম, আর তোমার ঘড়িটা সেখানে পড়ে থাকতে দেখেছিলাম। তিনি আরও বলেন আমি তোমাকে ঘড়িটাও ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু র্যামি নিখোঁজের কথা ছড়িয়ে পড়ল। এমন পরিস্থিতিতে তোমাকে বাঁচানোর জন্য আমাকে মুখ বন্ধ করতে হলো, কারণ তোমার মা আর আমি একে অপরকে ভালোবাসতাম এবং তিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমি চাইনি তোমার মার কাছ থেকে তোমাকে দূরে সরাতে। তিনি চলে যাওয়ার পর অ্যান্থনি খাম খোলে। ভেতরে ছিল 15 বছর আগে হারানো সেই ঘড়িটি। অ্যান্থনি বুঝতে পারে মিস্টার কোয়ালকি সব সত্যি জানতেন, কিন্তু তিনি আর কখনো অ্যান্থনির জন্য কোনো সমস্যা তৈরি করতে চান না। গল্পটি এখান থেকে 3 বছর এগিয়ে যায়। আমরা দেখি অ্যান্থনি এমলি বিয়ে করেছে, তাদের সন্তানও হয়েছে। এমলি এখন মা হয়েছে এবং অ্যান্থনির সাথে হাসি খুশি জীবন কাটাচ্ছে। মাইকেল, যিনি ছেলের শোকে মদ্যপান করতেন, অ্যান্থনি এখন তারও খেয়াল রাখে। বাইরে থেকে সব কিছু ঠিকঠাক থাকলেও অ্যান্থনি জানে তার ভেতরে কী চলছে। সে র্যামির মৃত্যুর জন্য খুব আফসোস করে। যদি সেদিন সেই ভুলটা না হতো তাহলে আজ সে হয়তো স্বাধীনভাবে জীবন কাটাতে পারত। তার মিশরে যাওয়ার স্বপ্ন পূরণ হতো। অপরাধী হয়তো আইন থেকে বেঁচে থাকতে পারে, কিন্তু জীবনের চক্র থেকে বাঁচতে পারে না। তাকে তার কাজের শাস্তি ভোগ করতেই হয়। যেমন একদিন রাতে ডিনারে বসে অ্যান্থনি তার প্লেটে সেই দৃশ্য দেখে, যা তাকে খুব কষ্ট দেয়। তার মুক্ত পাখির মতো পৃথিবী ঘোরার স্বপ্ন পূরণ হয়নি। এমলি তাকে জিজ্ঞাসা করে কোথায় হারালে, আর সে আবার খুশি হওয়ার অভিনয় করে। এই অভিনয় নিয়ে গল্পটা এখানে শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সিনেমার গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ আমি মিস্টার সিনে এক্সপ্লেনার আবার আসবো এমন এক রহস্যময় মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর সিনেমা নিয়ে ডুবে থাকো।